আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার খুলে দেওয়া হলো ফারাক্কার সব গেট, একদিনেই 11 লাখ কিউসেক পানি ছাড়ল ভারত। ধর্মীয় বিবাদ, ত্রিপুরায় হিন্দু মন্দিরের মূর্তি ভাঙচুরের পর 12টি বাড়িতে আগুন। গাজা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ, একমত নয় কোনো পক্ষই। ইসরায়েলকে চরম বেদনাদায়ক শাস্তি দেয়ার ঘোষণা হুথির। হিজবুল্লাহর হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ নিষিদ্ধ করল ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান হোয়াইট হাউসের। এবং সর্বশেষে ইউক্রেনে মারাত্মক রুশ হামলা, ইউরোপের সাহায্য চাইলেন জেলেনস্কি। এবার ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। সোমবার এই গেটগুলো খুলে দেওয়া হয়। এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। নদন্দী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমে জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার বাঁধ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে, তাতে 109 গেটের সবটি খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 57 লাখেরও বেশি মানুষ। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এদিকে অতি ভারী বর্ষণে ত্রিপুরা আগরতলার একাধিক প্রধান সড়ক এখন পানির নিচে। জলমগ্ন একাধিক জায়গা। লাখ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়ে বাড়ি থেকে ত্রাণ তহবিলে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্যা পরিস্থিতিতেই পশ্চিম ত্রিপুরার রানীর বাজার এলাকায় অশান্তির আগুন। একটি হিন্দু মন্দিরের মূর্তি ভেঙে ফেলার পরেই কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ওই অঞ্চলের 12টি বাড়ি এবং কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। উত্তেজনা ছড়াতেই ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা ঘটনার বিবৃতি দিয়ে জানিয়েছে, কৈতুর বাড়িতে মা কালীর মূর্তি ভাঙচুরের পরে রবিবার গভীরে ওই অঞ্চলে প্রায় 12টি বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে কয়েকটি মোটরসাইকেল এবং পিকআপ ভ্যানও পুড়ে গিয়েছে। তবে কোন রাগের বশে বা কী ঘটনায় দুর্বৃত্তরা হিন্দু মন্দিরে হামলা চালালো, এর নেপথ্যে কোন ঘটনা রয়েছে তা জানা যায়নি। তবে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উত্তেজিত জনতা দেখে ওই বাড়ির বাসিন্দারা বাড়ি ছেড়ে পালায়। তাই উত্তেজনা প্রশমিত করার জন্য ভারী নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে নির্দিষ্ট এলাকায়। এমনকি পুলিশের মহাপরিচালক গোয়েন্দা অনুরাগ ধনখড় পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার এলাকা পরিদর্শন করছেন। এর ঘটনার কারণে পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা নথিভুক্ত করবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ত্রিপুরা মোথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর মাণিক্যদীপ বর্মা সোমবার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, রানীর বাজারে গতরাতের ঘটনাটি সাম্প্রদায়িক সংঘর্ষের বার্তা দিচ্ছে। যেখানে আমরা এখন রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভুক্তভোগী, সেখানে ধর্মীয় রাজনীতির এমন দাপট দেখা যায় না। দুর্বৃত্তদের ধর্ম নির্বিশেষে মোকাবিলা করতে হবে। আইন সবার জন্য নিরপেক্ষ হতে হবে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি নিয়ে আবারও হতাশার মুখে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। রবিবার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আলোচনাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। হামাস ও ইসরায়েল কোনো পক্ষই মিশরের মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত সমঝোতা শর্তে সম্মতি দেয়নি। ফলে গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে নেওয়া সর্বশেষ যুক্তরাষ্ট্র সমর্থিত উদ্যোগ নিয়েও সংশয় দেখা দিয়েছে। মিশরের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, 10 মাসেরও বেশি সময় ধরে চলমান গাজা যুদ্ধের অবসানে মিশরের কর্মকর্তারা নতুন কোনো অগ্রগতি করতে পারেননি। তবে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কায়রোর আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সব পক্ষ একটি চূড়ান্ত ও বাস্তবায়নযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তরিকভাবে আগ্রহী। ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, এই যুদ্ধবিরতির প্রচেষ্টায় যারা কাজ করছেন তারা ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবেন। যদিও মিশরের কর্মকর্তারা কিছুটা হতাশ,
তবুও আলোচনা এখনো চলছে এবং কায়রোতে মার্কিন মধ্যস্থতাকারীরা অবস্থান করছেন। প্রসঙ্গত, গত বছর 7 অক্টোবর হামাসের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে, যার ফলে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। কানাডার হ্যালিফ্যাক্সে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার একসঙ্গে কাজ করছে। ইসরায়েলের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নিচ্ছেন, তবে আলোচনা চললেও কোনো সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। মিশরের সূত্রগুলো জানায়, ফিলাডেলফি ও নেটজারিন করিডোরে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে বিভিন্ন বিকল্প তুলে ধরা হলেও কোনো পক্ষই এতে একমত হতে পারেনি। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলের আপত্তির কারণে আলোচনা আটকে গেছে। হামাস দাবি করেছে, ইসরায়েল পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং করিডর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জত আল রশিদ বলেন, হামাস স্পষ্টভাবে জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা কোনো সমঝোতায় রাজি হবে না। গতকাল হামাসের একটি প্রতিনিধি দল কায়রো ছেড়ে চলে গেছে, যা আলোচনা ব্যর্থতারই ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার আরও জোরালো জবাব দিতে প্রস্তুত ইয়েমেনের হুতি যোদ্ধারা। বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আরও আক্রমণ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আলাতিফি বলেছেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশক্তি নিয়ে ইসরায়েলের গভীরে বেদনাদায়ক হামলা চালানোর সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। এই ইয়েমেনি নেতা আরও বলেন, সামরিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি সবদিক অধ্যয়ন ও গবেষণা করে হচ্ছে। ইসরায়েলের দুর্বলতাগুলো যত্ন সহকারে বিশ্লেষণ করা হয়েছে। ইসরায়েলের ব্যাংকের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গভীর তথ্যগত এবং বুদ্ধিমত্তা দিয়ে বিশ্লেষণ সাপেক্ষে সাবধানে এবং সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। তখন থেকেই হুথি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য হামলা চালাচ্ছে। হুথি যোদ্ধারা ইসরায়েলি জাহাজ ও জলানগুলোকে লক্ষ্যবস্তু করেছে, ফলে ইসরায়েলের পণ্য পরিবহন ব্যবস্থা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। বাহিনীর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করে আলাতিফি বলেন, তাদের কাছে সঠিক ও সুনির্দিষ্ট হামলা চালানোর ক্ষমতা ও উপায় রয়েছে। তিনি ইয়েমেনি বাহিনী এবং প্রতিরোধের আঞ্চলিক অক্ষের অন্যান্য গোষ্ঠীর প্রবীণ প্রতিরোধ ব্যক্তিত্বদের হত্যার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানাতে যে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ইরানের রাজধানী তেহরানে হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ এবং লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার কড়া প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ওই অঞ্চলের ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলো। হুথির প্রধান নেতা আব্দুল মালিক আল হুথির বরাতে আতিফি বলেছেন, আমরা সবাইকে আশ্বস্ত করছি যে জিহাদ এবং প্রতিরোধের অক্ষ থেকে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়া আসন্ন এবং অনিবার্য, এবং এটি হবে একটি কৌশলগত এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া। এছাড়াও ইসরায়েলের অভ্যন্তরে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ নিষিদ্ধ করেছে ইসরায়েলের যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নেতানিয়াহু সরকার একটি সেন্সরশিপ ডিক্রি জারি করেছে, যার মাধ্যমে তাদের ভূমিতে ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির কথা গোপন করার চেষ্টা করছে তেলাবিব। ডিক্রি অনুসারে কৌশলগত অবকাঠামো বা সামরিক ঘাঁটিতে রকেট হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করার আগে সাংবাদিকদের অনুমতি নিতে হবে। এদিকে বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেটের আঘাতের প্রমাণ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। হামলার কয়েক ঘণ্টা পর লাইভ সম্প্রচারিত এক টেলিভিশন বক্তৃতায় নাসরাল্লাহ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে তার ক্ষয়ক্ষতি ঢাকতে নেতানিয়াহু সরকার মরিয়া হয়ে উঠেছে। কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে রোববার হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। এতে সমস্ত ইসরায়েল কার্যত স্থবির হয়ে পড়ে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বন্ধে কাজ করছে। সোমবার এক প্রতিবেদনে দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার কানাডার হ্যালিফ্যাক্স শহরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সুলিভান জানান, গাজা ইসরায়েল যুদ্ধের মাঝেই সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ ঘটনায় নিয়ে গভীরভাবে চিন্তিত যুক্তরাষ্ট্র। সুলিভান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সীমান্তে শান্ত হওয়ার পরিকল্পনার দিকে যুক্তরাষ্ট্র এখনও কাজ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্র সবরকম আলোচনা চালিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে লেবানন ও তেল আবিবের সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
যুদ্ধ না জড়ানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য ও জর্ডানও। এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে মারাত্মক রুশ বিমান হামলার প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর F-16 যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একসঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে তা রক্ষার জন্য আরও অনেক কিছু করতে পারতাম। এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে এত ভালো কাজ করে থাকে তাহলে ইউরোপেও একই কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বত্র একই রকম হওয়া উচিত। তিনি এ সময় ইউক্রেনের মিত্রদের আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ প্রত্যাহার করতে অনুরোধ করেন। কিয়েভ যা রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে ব্যবহার করতে চায়। জেলেনস্কি বলেন, এ অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদারদের আমাদের সাহায্য করার ক্ষমতা আছে।